সেটা আমার জানা নেই, কিন্তু ধাবমান ট্রেনের গতি যত বেশি হয় ততই আমাদের উত্তেজনার পারদ বাড়তে থাকে। আর সেটা যদি হয় ঘুরতে যাওয়ার সময়, তাহলে ক্যা বাত। তেমনই আমাদের উড়িষ্যাগামী দ্রুতগতির ট্রেন ছুটে চলেছে সামনের আকাশে জমে থাকা কালো নিবিড় মেঘরাশিকে বিদীর্ণ করে। এমনিতেই বর্ষাকাল, তার উপর আমার গ্রামের পরিবেশ লাজবাব। মনে হয় যেন প্রকৃতি আমাকে দুহাত ভরে কোলে তুলে রেখেছে, আর আমিও ঠিক বাচ্চা শিশুর মতন তার কোলে মাথা রেখেছি। কিন্তু এবারে এসব আর ঘটল না, কারণ এখন আমি চলেছি উড়িষ্যার কোনারক শহরে। না, শুধু আমি একা নই, আমার সাথে আছে প্রসাদদা, ধরি তোমাদের গোয়েন্দা প্রসাদ রুদ্র। আর সত্যি বলতে কি, এই ঘুরতে যাওয়ার সম্পূর্ণ কৃতিত্বটা কিন্তু ওরই। আমাদের গ্রামের পৌর মন্দিরের সমস্যার সমাধান করার পর থেকেই ওর সাথে আমার যোগাযোগ থেকেই যায়, কখনো চিঠিতে, কখনো বা ফোনে। আর সেই সূত্র ধরেই প্রসাদটা ঠিক করে যে একসাথে একটু ঘুরে আসা যাক। এমনিতেই ওর হাত এখন ফাঁকা, আর আমারও তেমন কিছু কাজ নেই, তাই দুজনে বেরিয়ে পড়ি কোনারক শহরের উদ্দেশ্যে। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি, আর প্রসাদটা একটা বই নিয়ে ক্রমাগত পড়ে চলেছে। হঠাৎ আমাদের হুঁশ ফেরে একটা অজ্ঞাত গলার আওয়াজে। একটু বসতে পারি? প্রসাদটা চোখের সামনে থেকে বইটা সরিয়ে বলে, পারেন, তবে শীতটা সম্পূর্ণ নিজের ভেবে না নিলেই ভালো হয়। আরে না না, কি যে বলেন মশাই, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি জিনিসপত্র নিয়ে, আর টিকিট তো কনফার্ম হয়নি, তাই। আমি এবার তাকিয়ে দেখি এক মাঝবয়স্ক সাদা পাঞ্জাবি ও পায়জামা পরিহিত ভদ্রলোক হাত জড়ো করে অত্যন্ত বিনীতভাবে দাঁড়িয়ে আছেন। আমি তাড়াতাড়ি আমার পাশে থাকা ব্যাগটা সরিয়ে তাকে বসার জায়গা করে দিই। ভদ্রলোক অত্যন্ত মার্জিতভাবে সিটটা পরিষ্কার করেন, তারপর নিজের ব্যাগটা সিটের তলায় ঢুকিয়ে বসে পড়েন। এরপর এদিক ওদিক তাকিয়ে আমাকে জিজ্ঞাসা করেন, কোথায় চললে ভায়া? আমি একটু গম্ভীর হয়ে বলি, কোনারক শহর। বাবা, খুব সুন্দর শহর, তবে ওখানে গেলে চন্দ্রভাগা গোল্ডেন পিচ দেখতে ভুলো না ভায়া, ভারী অভূতপূর্ব জায়গা। ও তাই বুঝি? একদম। এরপর প্রসাদটা বলে, আপনি কি ওখানে গাইডের কাজ করেন নাকি? ভদ্রলোক প্রসাদটার রসিকতা ধরতে না পেরে হাসতে হাসতে বলেন, আরে না 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 মশাই, আমি হলাম কলকাতার মাছ ব্যবসায়ী, তবে খাওয়ার নয়, ওই রঙিনটা। বাহ, ভারী ইন্টারেস্টিং ব্যাপার তো। তার বলতে মশাই। এই বলি আবারও হাসতে থাকেন তিনি। তারপর হঠাৎ হাসা থামিয়ে বলেন, সিট। দেখেছেন কেমন ভুলো মন আমার। তা আপনাদের নামটা? প্রসাদটা আমাকে থামিয়ে বলে, আমি প্রসাদ রুদ্র, আর ও হল আমার ভাই বালু। আমাদের গামছার ব্যবসা। হ্যাঁ, কি বললেন? গামছা? প্রসাদটা ওনার হাসি থামতে জিজ্ঞাসা করে, বেশ, তা আপনার নামটা? ভদ্রলোক তার বুক পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বার করে প্রসাদদার হাতে দেয়। তারপর বলে, আমার নাম শ্যামল পরামানিক, আমিও যাচ্ছি কোনারকে, থাকছি হোটেল গোল্ডেনের রাতে। তাই বুঝি, আমরা থাকছি নীল প্যালেসে। ও, তাহলে আমার হোটেলের খুব কাছেই মশাই। প্রসাদটা বলে, আপনি কি এর আগে ওখানে গেছেন নাকি? গেছেন কি মশাই, বহুবার গেছি। আর সত্যি বলতে কি, আমি সময় পেলেই ওখানে চলে যাই।
একা মানুষ, তাই কোনো পিছুটার নেই, যখন মনে করি তখন বেরিয়ে পড়ি। কিন্তু সে কিন্তু আসলে এবারে আসার কারণটা একটু অন্য আছে, একটা বিশেষ কারণে। এই বলে ভদ্রলোক চুপ করে গিয়ে সব ভাবতে থাকেন। আমি এবার বলি, কি বিশেষ কারণ শ্যামলবাবু? আমার কথায় নিজের হুঁশ ফিরে পেয়ে শ্যামলবাবু বলেন, হ্যাঁ, না না, ওসব ওসব কিছু নয়, পরে বলবো না। এরপর প্রসাদদার দিকে তাকিয়ে বলেন, কোথা আপনারা মশাই কদিন আছেন কোন রকি? সপ্তাহখানেক বলতে পারেন। বেশ, তাহলে পরে কথা বলা হবে। এরপর আর কোনো কথা হয়নি, আর আমরা ট্রেন থেকে নেমে যে যার রাস্তা ধরি। তবে শ্যামলবাবু যে একজন অমায়িক ভদ্রলোক তা বলে দিতে হয় না। কিরে বালু, কেমন লাগছে? চন্দ্রবাঁকা সি বিচে বালির ওপর বসিয়ে প্রশ্ন করে প্রসাদদা। আমি বলি, ভালোর ওপরে প্রসাদদা। কি বললি? ভালোর ওপরে? সত্যি তুই পারিস বটে। আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করি, হাসার কারণ কি হলো? কোনো মতেই নিজেকে সামলে সে বলে, আসলে এই ধরনের এক্সপ্লেনেশন এর আগে তো শুনিনি, তাই। এরপর সমুদ্রের দিকে তাকিয়ে একটা কবিতা বলতে শুরু করে প্রসাদদা। অবিরাম উদ্বিগ্ন হয়ে ছুটে চলেছ উঠতে লক্ষ্য পূরণ, কিন্তু লক্ষ্যটা কি? এই বলে চুপ করে যায় প্রসাদদা। তারপর বেশ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে সমুদ্রের দিকে। হঠাৎ নিস্তব্ধতাকে ভঙ্গ করে সে বলে ওঠে, আচ্ছা বালু, এই কালকের ভদ্রলোক না? আমি নিজেকে সামনে বলে, হ্যাঁ, কে? আরে মিস্টার পরামানিক। আমি এদিক ওদিক তাকিয়ে বলি, কোথায় প্রসাদদা? প্রসাদদা একইভাবে সমুদ্রের দিকে তাকিয়ে বলে, আমার বাম দিকে চায়ের দোকানে দেখ। সত্যি তো, এতক্ষণ তো আমার নজরেই পড়েনি। কিন্তু প্রশ্ন হলো, প্রসাদদা তো সেটি সমুদ্রের দিকে চেয়ে আছে, তাহলে সে দেখল কি করে? আমি কিছু জিজ্ঞাসা করতে যাব, তার আগেই প্রসাদদা আমায় বলে, কি করে দেখলাম সেটা এখন জিজ্ঞাসা করিস না, এখন চ ওনার সাথে কথা বলা যাক। দুজন উঠে গিয়ে এগিয়ে যাই শ্যামলবাবুর কাছে। ভদ্রলোক এক মনে সমুদ্রের দিকে চেয়ে চা পান করছিলেন। প্রসাদদা এবার জিজ্ঞাসা করে, কেমন আছেন শ্যামলবাবু? ভদ্রলোক একটু বুক চোখে যান, তারপর পেছন ফিরে তাকিয়ে একটা দন্তবিকশিত হাসি এসে বলেন, আরে মিস্টার রুদ্র যে, কি সৌভাগ্য আমার। প্রসাদদা তার সামনে চেয়ারে বসে বলে, তারপর মিস্টার পরামানিক, কোথায় ঘুরতে যাচ্ছেন? ঘুরতে? না না মশাই, এখন আর এখান থেকে কোথাও যাওয়া হবে না। বলতে পারেন এখানে সমুদ্রের পাড়ে বসে থাকতে একটা আনন্দ লাগে, তাই আর কোথাও যাই না। এরপর আমার দিকে চেয়ে বলেন, কি ভাইয়া বালু, তোমরা কোথায় যাচ্ছ? প্রসাদদা আমার কথা থামিয়ে বলে, আপাতত বালুকে নিয়ে একবার কোনো রকমের সূর্য মন্দিরটা দর্শন করে আসুন ভাবছি, তারপর দেখি কি করা যায়। তারপর কেন মিস্টার রুদ্র? আসলে নতুন কোনো জায়গায়, মানে নতুন কোনো স্পটে একবার দেখে আসবো ভাবছি, কারণ পুরাতন সব স্পটই এর আগে দেখা হয়ে গেছে, তাছাড়া মানুষের ভিড়, তাই। এই কথাটা শুনে ভদ্রলোক কেমন চুপ করে যান। আমি এবার বলি, কি হলো শ্যামলবাবু, কোনো অসুবিধা নাকি? মিস্টার পরামানিক সামান্য হেসে বলেন, হ্যাঁ, একটা জায়গা আছে মিস্টার রুদ্র। প্রসাদদা অবাক হয়ে পড়ে, আছে? কোথায় সেটা? সেটা এখানে বলা যাবে না, আমার হোটেলে আপনাদের যেতে হবে। চলুন একবার, কাছেই হোটেল।
কথাবার্তাও বলা যাবে? আপনার কোনো অসুবিধা নেই তো? না, একবার মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল। বেশ, আপনি যখন বলছেন তবু চলুন। আমরা তিনজন শ্যামলবাবুর হোটেলের রুমে পৌঁছাতে তিনি আমাদের সোফাতে বসতে পারেন। তারপর আমাদের সামনে একটা চেয়ার নিয়ে এসে বসেন। প্রসাদটা এবার বলে, বেশ, মিস্টার পরামানিক, আপনার কি বলার আছে বলছিলেন না? ভদ্রলোক মুচকি এসে বলেন, মানে 1 মিনিট মিস্টার রুদ্র। এই বলে নিজের বেডরুমে ঢুকে যান তিনি। মিনিটের পরেই আমাদের কাছে এসে প্রসাদটার হাতে একটা কাপড়ের টুকরো মোড়া দিয়ে তিনি চলে যান। তারপর বলেন, তার আগে এটা দেখা দরকার মিস্টার রুদ্র। প্রসাদটা সবিস্ময় কাপড়টা খুলতে একটা পুরাতন পুঁথি বেরিয়ে আসে। আমি বলি, এটা তো একটা পুঁথি প্রসাদটা। প্রসাদটা প্রথমে বইয়ের পাতাগুলো উল্টে পাল্টে থাকে। তারপর অবাক দৃষ্টিতে শ্যামলবাবুর দিকে তাকিয়ে বলে, এই জিনিস পেলেন কোথা থেকে শ্যামলবাবু? শ্যামলবাবু এক অদ্ভুত হাসি এসে বলেন, কলকাতায় একটা কিউরিও শপ থেকে, তবে পাই না, বলা চলে দিয়েছে কেউ। দিয়েছে? কে? আসলে ওই কিউরিও শপটা আমার বন্ধুর। পুরনো এক বাড়ি থেকে পুঁথিটা পায়। প্রথমে এটা বেচতে চায় না, কিন্তু দোকানে রেখে যাওয়াও ঠিক হবে না বলে ওটা আমার হাতে তুলে দেয়। আপনি খুব ভাগ্যবান। তাহলে এমন জিনিস কমপক্ষে 500 বছরের পুরনো অন্ত হবেই। একদম ঠিক বলেছেন মিস্টার রুদ্র। তবে বিষয়টা সেটা নয়। মানে? হ্যাঁ প্রসাদবাবু, আসলে এই পুঁথিটা সম্পূর্ণ উড়িয়া ভাষায় লেখা, এবং এর ভেতরে এমন কিছু রহস্য আছে যা শুনলে আপনার পাগল হয়ে যেতে পারেন। তাই নাকি? বেশ, পাগল হয়ে যাব। একদম একদম সত্যি কথা বলছি মিস্টার রুদ্র। বেশ, তাহলে পাগল আমার সুযোগ দিন একবার। ভদ্রলোক নিজের ভাবনাগুলোকে একটু সাজিয়ে বলতে শুরু করেন, দেখুন মিস্টার রুদ্র, প্রথমে আমি এই ভাষা উদ্ধার করতে না পারায় আমি চলে যাই বিখ্যাত উড়িয়া ভাষাবিদ সুকুমার মহাপাত্রের কাছে। আর তিনি বলেন এতে আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে কিছু লেখা আছে, কিছু ওষুধের নাম, কিছু চিকিৎসা পদ্ধতি। কিন্তু কিসের কিন্তু পোস্ট পরামানিক? এইগুলো বলে চুপ করে যান প্রফেসর মহাপাত্র। আমি জিজ্ঞাসা করি কিছু অসুবিধা আছে কিনা। তিনি তখন আমাকে আসল ব্যাপারটা খুলে বলেন। প্রসাদটা চেয়ারে সোজা হয়ে বলে, আসল ব্যাপার মানে? আসলে মিস্টার রুদ্র, ওতে এমন এক ওষুধের গাছের কথা বলা আছে যা সেবন করলে মানুষ আজীবন নীরব অবস্থায় থাকতে পারে। তাই বুঝতেই পারছেন, বর্তমানে মানুষের শারীরিক অবস্থা এমন জায়গায় পৌঁছেছে সেখানেই মহৌষধি একটা রত্নের কাজ করতে পারে। হ্যাঁ, বুঝলাম। আসল বিষয় হল আপনি সেই ওষুধ বিশেষ গাছ খোঁজ দিয়ে বেরিয়েছেন, তাই তো? একদম ঠিক বলেছেন প্রসাদবাবু। প্রসাদটা এবার চুপ করে যায়। তারপর বলে, এই বিশেষ গাছের কথা আর কেউ জানেন নাকি মিস্টার পরামানিক? আপাতত আমি আর প্রফেসর মহাপাত্র আজ আপনাদের জানালাম। আর কি? আমার এক বিশিষ্ট বন্ধু গোপীনাথকে বলেছিলাম, তবে ও আমাকে এটা আমাকে খুঁজে আনার জন্য উৎসাহিতই করে। তাহলে উনি এলেন না কেন শ্যামলবাবু? ও হাঁটায় অপারগ মিস্টার রুদ্র, তাই আমি ঠিক করেছি ওই গাছটা নিয়ে গিয়ে ওকে প্রথম ওষুধটা ওকে সেবন করাবো। সে তো খুব ভালো কথা, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমাদের কেন বলছেন এসব কথা? ভদ্রলোক আবারও হেসে পড়েন, আসলে একা যেতে সাহস পাই না মিস্টার রুদ্র, তাই ভাবলাম আপনাদের নিলে মন্দ হয় না। আপনাদের দেখে মন্দও লাগছে না, আর তাছাড়া আপনারা দুজন জোয়ান এবং বাঙালি মানুষ, কিছু কিছু জায়গায় আপনাদের সাহায্য লাগতে পারে। সে তো বুঝলাম শ্যামলবাবু, কিন্তু এখন প্রশ্ন হলো জায়গাটা কোথায়? ভদ্রলোক মাথার ওপর হাত রেখে বলেন, এই দেখেছেন, আসল কথা বলতেই ভুলে গেছি। জায়গাটা খুব একটা দূরে না, কোনারক মন্দির থেকে 30 কিলোমিটার। পায়ে কিছুটা গাড়িতে নেই আর কিছুটা পায়ে হেঁটে যেতে হয়। আমি এবার অবাক হয়ে বলি, এসব বলছেন শ্যামলবাবু?
30 কিলোমিটার জঙ্গলের মধ্যে? হ্যাঁ ভাই, হ্যাঁ, এছাড়া কোনো উপায় নেই তো। সূর্য মন্দিরের পশ্চিম পাড় থেকে হাঁটা শুরু করতে হবে। পুঁথি অনুসারে ওখানেও একটা পুরো মন্দির আছে, আর তার সংলগ্ন পুকুরেই ওই মহামূল্যবান ঔষধি পাওয়া যায়। বেশ, তাহলে কবে যাবেন বলুন? দেরি করে কোনো লাভ নেই মিস্টার রুদ্র, তাই কালকেই যদি। খুব ভালো হয়। ঠিক আছে, এখন তাহলে আমরা আসি। কাল সকাল 7টায় কোনরক সূর্য মন্দিরের সিংহদুয়ার আমরা অপেক্ষা করব। এই বলি উঠে পড়ি আমরা। দরজা দিয়ে বেরোনোর আগে প্রসাদটা বলে, একটা প্রশ্ন বাকি থাকে কেন শ্রবণবাবু? কি প্রশ্ন মিস্টার রুদ্র? মানে রাস্তার কোনো বর্ণনা আছে নাকি? এই দেখেছেন মিস্টার রুদ্র, একদম ভুলে গেছে। আসলে আমি ওই পুঁথি থেকে প্রফেসর মহাপাত্রকে দিয়ে একটা নকশা বানিয়ে নিয়েছিলাম। দাঁড়ান, নিয়ে আস। প্রসাদটা ওনাকে আটকে বলে, আপনার জানতে হবে না, চলুন আমি গিয়ে দেখে আসছি। তারপর আমার দিকে ফিরে এসে বলে, বালু, তুই একটু অপেক্ষা কর, আমি দেখে আসছি। আচ্ছা প্রসাদটা, এই ব্যাপারটা অদ্ভুত লাগছে না? কোন ব্যাপার? এই যে হঠাৎ ওই শ্যামলবাবুর সাথে যোগাযোগ হওয়া আর আগামীকালের এই যাত্রাটা পুরোটাই একটা স্বপ্নের মতো লাগছে। প্রসাদটা একটা স্লিং ব্যাগে কালকের জন্য প্রয়োজনীয় জিনিস গোছাতে গোছাতে বলে, কথাটা মন্দ বলিস নিয়ে রে বালু, তবে কি জানিস, জীবনে এমন অনেক কিছুই ঘটনা ঘটে যাকে বুদ্ধি দিয়ে বিচার করা চলে না, শুধু তাতে গায়ে নিয়ে দিতে হয়। তাই এখন আমরা শুধু ফোকাস করব মিস্টার পরামানিক আর তার লক্ষ্য পূর্ণ করতে। কিন্তু একটা প্রশ্ন তো থেকে যাচ্ছে প্রসাদটা। এখনো প্রশ্ন? কি প্রশ্ন? তুমি নকশায় দেখলে কি? সেরকম কিছুই নয়, খুবই সোজা রাস্তা, দিনে দিনই ফিরে আসা যাবে। এই বলে একটু অন্যমনস্ক হয়েছে প্রসাদটা। আমি বলি, কি চিন্তা করছো দাদা? ব্যাপারটা খুব একটা সোজা বলে কিছু মনে হচ্ছে না আমার। আমি অবাক হয়ে বলি, কেন, এমন কেন বলছো? আর শ্রাবণবাবুর বাড়ি থেকে বেরোতে গিয়ে দুজন মানুষ নিজের চায়ের দোকানে দাঁড়িয়ে থাকতে দেখেছি, কিন্তু আজ সকালেও শিবেছে, কিন্তু আমি তাদের দেখেছিলাম। কি বলছো প্রসাদদা? এ তো খুব চিন্তার ব্যাপার। তাই তো বলছি রে, চাপ আছে বস। তাহলে এখন? এখন আর কি রে, পূর্বের প্ল্যান মোতাবেক কাজ হবে, তারপর যা থাকে কপালে। এই বলে প্রসাদদা তার ব্যাগটা নিজের বিছানা বালিশের পাশে রেখে শুয়ে পড়ে। এদিকে আমার মাথার চিন্তা দূর হচ্ছে না। প্রসাদে যে কোনো প্ল্যান ছাড়া কালকের অভিযান শুরু করবে, সেটা আমি মেনে নিতে পারছি না। ওই বালু, উঠে পড়, সাংঘাতিক ব্যাপার পড়েছে রে ভাই। প্রসাদের এই কথাটা শুনে ধর্মরে বিছানায় ঘুম থেকে উঠে দেখি প্রসাদটা একেবারে রেডি। আমি তাকে দেখে জিজ্ঞাসা করি, কি কি ব্যাপার প্রসাদদা? প্রসাদ তার জুতো পড়তে পড়তে বলে, কাল শ্যামলবাবুর ঘরে চোর ঢোকে, তবে উনি বলছেন কিছু চুরি হয়নি। তাহলে আজকের প্ল্যান? হ্যাঁ, সেটা আমি ওনাকে জিজ্ঞাসা করি, বুঝলি, তবে উনি নাছের বান্দা, বলেছেন প্ল্যানে কোনো চেঞ্জ হবে না। তার মানে যাবেন? আলবাত। তাই তো মনে হচ্ছে। তুই রেডি হয়ে নে, এখনও সূর্য আলো ফোটেনি, আর দেরি করে ঠিক হবে না। আধা ঘন্টার মধ্যে শ্রাবণবাবু আমাদের কোনারক মন্দিরের সিংহদুয়ারে পৌঁছাতে বলেছেন। তুই ঝটপট রেডি হয়ে নে। এই বলে প্রসাদদার রুমের বাইরে বেরিয়ে গেল। আমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম। মিনিট 5 হলেও আমরা দুজন দাঁড়িয়ে আছি কোনারক মন্দিরে প্রবেশ দরজার সামনে। এখনও আশেপাশের দোকানপাট কিছু খোলেনি, আর মন্দিরে সাধারণ মানুষের প্রবেশও এখনও সেরকম শুরু হয়নি। প্রসাদদা এদিক ওদিক কী যেন দেখে বেড়াচ্ছে। আমি এবার জিজ্ঞাসা করি, আচ্ছা শ্যামলবাবু কি পুলিশে খবর দিয়েছেন নাকি? প্রসাদদা মন্দিরের উঁচু চূড়া দেখতে দেখতে বলে, না রে, খবর দেয়নি। খবর দেননি? কিন্তু কোনো কিন্তু নয় বালু,
আমি জিজ্ঞাসা করেছিলাম, তাতে শ্যামলবাবু কথাটা এড়িয়ে যান। আচ্ছা, আর একটা প্রশ্ন আমার মাথায় খুব ঘুরপাক খাচ্ছে প্রসাদটা। এত প্রশ্ন কেন আসে বলতো তোর মাথায়? বেশ, বল কি প্রশ্ন। আচ্ছা বলো, ওই যে লোকেরা মানে শ্যামলবাবুর ওপর নজর রাখছে, তারা কি আমাদের আজ অনুসরণ করতে পারে? এইটা খুব ভালো প্রশ্ন করেছিস রে। তা পারে, আবার এটাও হতে পারে। কি হতে পারে? এখনও দেখ তারা আমাদের ওপর আড়াল থেকে নজর রাখছে কিনা। প্রসাদ তার কথা থামাতে হলো। শ্যামলবাবু গাড়ি আমাদের সামনে এসে থামল। ভদ্রলোক গাড়ির ভেতর থেকেই আমাদের দুজনকে গাড়িতে উঠতে ইশারা করলেন। সত্যি এত সুন্দর রাস্তা আর এত ভালো পরিবেশ আমি এর আগে দেখিনি। আমাদের গাড়ি এবার পাকা পিচের রাস্তা ছেড়ে কাঁচা মাটির রাস্তা ধরল। আরও মিনিট 10 এভাবে চলার পর গাড়ি থামতে মিস্টার পরামানিক বললেন, চলুন মিস্টার রুদ্র, আমাদের এবার পায়ে হেঁটে যেতে হবে। বেশি দূর নয়, মাইলখানেক তো বটেই। প্রসাদদা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু আপনি তো বলেছিলেন পুরোটাই হাঁটা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। পরে বেরোবার সময় ড্রাইভারকে বলতে সে বলে না, গাড়ি অনেকটাই যেতে পারে, তাই ব্যবস্থা। সে ভালোই হয়েছে। তাহলে চলুন। আমরা তিনজন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলা কাঁচামাটির রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে চললাম। বর্ষাকালের বৃষ্টির কারণে রাস্তায় খানাখন্দ আর কাদায় পরিপূর্ণ, তাই খুব সন্তর্পণে নিজেদের কাদায় গড়কে যাওয়া থেকে বাঁচিয়ে আমরা এগিয়ে চললাম। তবে একটা কথা মানতেই হবে, এত সবুজ আর এত সুন্দর জায়গা আমি এর আগে কখনো দেখিনি। সত্যি সত্যি বিশ্বাস করুন, আমি গ্রামের ছেলে হয়েও বলছি যে এত সবুজ গাছ এর আমি দেখিনি, এর আগে আমি কখনো দেখিনি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, জঙ্গলের বেশিরভাগ গাছই লম্বা আর ছাতার মতো প্রকাণ্ড। আমাদের মাথার ওপর সবুজ গাছের পাতা একটা আচ্ছাদন সৃষ্টি করেছে। আমি হাঁ করে দেখছি দেখে প্রসাদা বলে, অত হাঁ করে দেখিস না বান্ডু, লোকে মাছি ঢুকে যেতে পারে। আমি নিজেকে সামলে বলি, কি করি বলো তো প্রসাদদা, এত সুন্দর মনোরম পরিবেশ এর আগে তো আমি দেখিনি। এ তো হওয়ারই ছিল ভায়া। আমি অবাক হয়ে বলি, কেন এরকম বলছেন কেন মিস্টার পরামানিক? প্রসাদদা কৌতুক স্বরে বলে, ওই বনৌষধির জন্য নাকি? একদম ঠিক ধরেছেন মিস্টার রুদ্র। তাহলে বুঝতে পারছেন তো ওর ক্ষমতা। তবে একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না শ্যামলবাবু। শ্যামলবাবু হাঁটা থামিয়ে দিয়ে বলেন, প্রশ্নের উত্তর পাচ্ছেন না? কেমন, কি প্রশ্ন? এতদিন এই বনৌষধি মানে কেউ উদ্ধার করলো না কেন? শ্যামলবাবু হেসে বলেন, আরে মশাই, মানুষ তো জানতোই না। নেহাত বইটা আমার হাতে এসে পড়ে, তাই। আরে এই জঙ্গলের মধ্যেই পুরো বন্দি আর এই আগাছার খোঁজ কি রাখবে বলুন তো বর্তমান সমাজে? সেটা ঠিকই বলেছেন আপনি। বেশ, এবার চলুন, তাড়াতাড়ি কাজ মিটিয়ে আর সন্ধ্যার আগে আবার ফিরে আসতে হবে, নাহলে এই ঘন জঙ্গলে সন্ধ্যের পর অনেক বিপদ ঘটতে পারে। আবারও পথ চলা শুরু হলো, কিন্তু একটা জিনিস লক্ষ্য করছিলাম, প্রসাদটা বারবার পেছনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। হয়তো চারিদিকটা মেপে দেখছিল সে। ঘড়িতে তখন বেলা 11টা। প্রসাদদা বলে, শ্যামলবাবু, একটু জিরিয়ে নিলে ভালো হয়। অনেকটা পথ একটানা হেঁটে আসছি তো, তাই। বেশ তো, তাহলে এই গাছের তলায় বসে কিছুক্ষণ প্রতীক্ষা করা যাক। এই বলে মিস্টার পরামানিক নিজের কাঁধের ব্যাগটা খুলে গাছে হেলান দিয়ে বসলেন, এবং তার সঙ্গে সঙ্গে আমি। কিন্তু আজব ব্যাপার, প্রসাদটা এখনো স্থিরভাবে দাঁড়িয়ে থেকে আশেপাশে সব কিছু দেখে চলেছে। আমি বলি, কি হলো প্রসাদদা, ওর সমস্যা নাকি? প্রসাদদা মুচকে এসে বলে, না রে, এই একটু চারিদিকে তাকিয়ে দেখছি। এই বলে সে আবারও দূরের দিকে তাকিয়ে থাকে।
আমি ঠিক করি প্রসাদদার সঙ্গে চারপাশটা দেখে আসার। প্রসাদদাকে বলতে সে রাজি হয়ে যায়, কিন্তু এইটাই যে আমাদের কাল ছিল সেটা আমাদের জানা ছিল না। কিছু দূর আমরা এগিয়েছি, অমনি পিছন থেকে শ্যামলবাবুর চিৎকার শুনতে পেলাম। পেছনে করে দেখতে দেখি কয়েকজন দুষ্কৃতী ওনার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। আমি ছুটে যেতে চাইলে প্রসাদ আমাকে বাধা দেয়। আমি এর কোনো কারণ খুঁজে পাই না। প্রাণটা জড়িয়ে গেল রে ভাই, বুঝলি? চায়ের কাপে একটা লম্বা শোক টান দিয়ে বলে ওঠে প্রসাদদা। এখন আমরা বসে আছি থানাতে। আমি, প্রসাদদা, ইন্সপেক্টর সিঙ্গারি আর প্রফেসর মহাপাত্র। ইন্সপেক্টর বলেন, সব কিছু তো বুঝলাম মিস্টার রুদ্র, কিন্তু এত কিছু আপনি করলেন কখন? প্রসাদদা নিজের হুঁশ ফিরিয়ে বলে, সবই মায়া ইন্সপেক্টর সিঙ্গারি। আমি এবার বলি, আচ্ছা প্রসাদদা, তোমার এই রিয়ালিটা বন্ধ করে আসল কথাটা বলো না। মনটা ছটফট করছে, বল শোন। এই বলে প্রসাদদা চেয়ার ছেড়ে উঠে জানলার সামনে দাঁড়ায়। তারপর বলতে শুরু করে, সব কিছুই খুব জটিল আর রহস্যময়। প্রথমে তোর মতন সব বিষয়টাকে খুব সোজাভাবে নিয়ে আনবো, বুঝলি? কিন্তু কিন্তু কিসের কিন্তু প্রসাদদা? প্রসাদদা আমার থেকে ফিরে বলে, ওই যে বললাম বিষয়টা খুব জটিল। কিন্তু এই কথা ঠিক যে প্রসাদ রুদ্র সহজে হাল ছাড়ে না, আর তোর জন্যই আজ শ্যামলবাবু জেলের হাওয়া খাচ্ছেন। ভদ্রলোক নিজেকে খুব চালাক মনে করেছিলেন, ভেবেছিলেন এই প্রসাদ রুদ্র সহজে বোকা বনে যাবে। আমি আবার বলি, কিন্তু তিনি হঠাৎ আমাদের বোকা বানাবার চেষ্টা করলেন কেন? আসলে উনি যে পুঁথিটা নিজের সম্পত্তি বলে দাবি করেছিলেন, আসলে ওটা ওনার বন্ধু গোপীনাথের। মিস্টার পরামানিক লোভের বশবর্তী হয়ে বন্ধুকে হত্যা করে পুঁথিটা হস্তমলকবদ্ধ করেন আর এখানে চলে আসেন। ইন্সপেক্টর সিঙ্গারি জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে মিস্টার রুদ্র? প্রসাদদা সামান্য হেসে আমাদের সামনের টেবিলে ছুঁয়ে পড়ে বলে, ওই যে প্রফেসরের কাছ থেকে। এরপর প্রসাদদা মিস্টার মহাপাত্রর দিকে ফিরে বলে, কি প্রফেসর, আপনি বলুন। প্রফেসর মহাপাত্র বলেন, আসলে যখন উনি এই পুঁথি নিয়ে আমার কাছে যান, আমি কেমন যেন সন্দেহ হয় আমার মনের মধ্যে। কারণ একজন মাছ ব্যবসায়ী বড় ওষুধে নিয়ে কি করতে পারে? পরে যখন মিস্টার রুদ্র আমার সঙ্গে যোগাযোগ করেন, তখন ওনাকে সব খুলে বলি ব্যাপারটা। আমি বলি, কিন্তু এত কিছু ধরলে কি করে প্রসাদদা? প্রসাদদা আবার সিধে হয়ে বলে, হ্যাঁ বলতে পারিস। ভদ্রলোক যখন ওনার ঘরে গিয়ে আমাকে নকশাটা দেখাচ্ছিলেন, তখন তিনি পুঁথির অন্যান্য বিষয় কিছুই বললেন না। আমার সন্দেহ হয়, আর আমি ওনার সম্বন্ধে খোঁজ করতে থাকি, আর একে একে সব জানতে পেরেছি। সত্যি আপনাকে স্যালিউট মিস্টার রুদ্র। কিন্তু প্রসাদদা, একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে। এখনো প্রশ্ন? বেশ বল। তুমি ইন্সপেক্টর সিঙ্গারিকে জানালে কেউ? প্রসাদদা হো হো করে হেসে উঠে নিজের পকেট থেকে মোবাইলটা বার করে বলে, এই যে এই মহাশয়ের সাহায্যে আমি ক্রমাগত ইন্সপেক্টর সিঙ্গারির সঙ্গে ফোনে যোগাযোগ রাখি, আর বাকি রইল যোগাযোগ একজন গোয়েন্দার কাছে। এসব কোনো ব্যাপার নয় রে পাণ্ডু। আমরা যেদিন জঙ্গলে যাই, সেদিন আমার লোকেশন ট্র্যাকারটা অন করে রাখি, যাতে সহজেই ওনারা আমাকে ট্র্যাক করতে পারেন। আর হলেও তাই। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তবে বেশ অনেক হলো, এবার চল দেখি। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি জিজ্ঞাসা করি, আচ্ছা প্রসাদদা, মানুষের লোভ কি এতটাই বেশি যে তার বন্ধুকে মারতে পিছু পাওয়া হয় না? প্রসাদদা হাঁটা থামিয়ে বলে, বিধাতার নিয়ম বড় কঠিন রে বালু। এক সময় বলছেন ভালো হতে, মনকে প্রবৃত্ত করতে, আবার অন্যদিকে আমাদের জন্মগতভাবে দিয়ে রেখে স্মরণীপুকে, যাকে নিয়ন্ত্রণ করা অত্যধিক কঠিন।
আচ্ছা, শ্যামলবাবুকে সত্যি জানতেন না তুমি গোয়েন্দা? হয়তো হতে পারে, তবে আমার মনে হয় উনি জানতেন না, আর তাই বেচারা ফাঁদে পড়তে হলো। প্রকৃত অন্যায়কে সহ্য করে না পায়া। এবার চল, পুরীর এত কাছে এসেছে যখন, তখন প্রভু জগন্নাথের দর্শন করা যাক। এই বলেই সামনের দিকে প্রসাদদা হেঁটে এগোতে থাকে। সত্যি, মানুষটাকে যতই দেখি ততই অবাক হই। একাধারে প্রখর বুদ্ধিতারী গোয়েন্দা, আর অন্যদিকে ধার্মিক ভক্ত। সত্যি বলতে কি, ওকে বোঝা বড় ভার। তাই এসব না ভেবে ওর পেছন